মাত্র ৪৫ মিনিটে যক্ষ্মা শনাক্তের মেশিনে মিলছে করোনা পরীক্ষার নির্ভুল ফল। কয়েকটি হাসপাতালে টেস্ট শুরু। এটা যেহেতু দ্রুত সময়ে করা যায় সেই জন্য এটা করা উচিত। যারা আমাদের বড় হাসপাতালগুলো আছে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আমাদের এই সক্ষমতাটা অর্জন করতে তারা পারবে। পরিসর বাড়াতে পর্যাপ্ত রিএজেন্ট আমদানির আশ্বাস। সরকার হয়তো এটি উদ্যোগ নেবে যে আরো র্যাপিডলি এই টেস্টটি কিভাবে আরো বাড়ানো যায়। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পানিতে ক্লোরিন মেশানোর মাত্রা বাড়ালো চট্টগ্রাম ওয়াসা। স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে শঙ্কা বিশেষজ্ঞদের। করোনা ভাইরাসের ক্রমবর্ধমান বিস্তারে বাড়ছে আতঙ্ক। অতিরিক্ত মানসিক চাপ থেকে হতাশা আর বিষণ্ণতায় সব বয়সী মানুষ ভুগছেন আচরণগত সমস্যায়। বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ৭ দিনের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস জিপিডিসির। জড়িত কাউকেই ছাড় না দেয়ার হুঁশিয়ারি। রাষ্ট্রায়ত্ত নয়, পাটকল চলবে সরকারি বেসরকারি যৌথ ব্যবস্থাপনায়। ২৫,০০০ শ্রমিকের পাওনা পরিশোধে প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন পাটমন্ত্রী। অনশনের হুঁশিয়ারি। এবং তথ্য গোপন করে করোনা ভাইরাস নিয়ে ইতালিতে প্রবেশ বাংলাদেশিদের, বাড়ছে কমিউনিটি সংক্রমণ। যক্ষ্মা শনাক্তের জিন এক্সপার্ট মেশিনে মাত্র ৪৫ মিনিটে দেয়া হচ্ছে করোনা পরীক্ষার নির্ভুল ফল। রাজধানীর কয়েকটি হাসপাতালে প্রাথমিকভাবে এই পদ্ধতিতে টেস্ট শুরু হয়েছে। তবে এই টেস্টের জন্য প্রথম ধাপে মাত্র ১০,০০০ রিএজেন্ট আমদানি করা হয়েছে। বিশ্বব্যাপী চাহিদা বাড়ায় দ্রুত পর্যাপ্ত রিএজেন্ট আমদানি করতে না পারলে শুরু হতে না হতেই শেষ হয়ে যেতে পারে এই মেশিনে পরীক্ষার সফলতা। দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমোদন পাবার পর বিশ্বব্যাপী ২ মাস আগে থেকেই শুরু হয়েছে জিন এক্সপার্ট মেশিনে করোনা পরীক্ষা। স্বাস্থ্য বিভাগের সহায়তায় ২ মাসের চেষ্টায় মাত্র ১০,০০০ রিএজেন্ট আনতে সক্ষম হয়েছে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি। প্রাথমিকভাবে জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্প পরিসরে শুরু হয়েছে জিন এক্সপার্ট মেশিনে পরীক্ষা। প্রথম ধাপে রোগীদের জরুরি প্রয়োজনে জিন এক্সপার্টে পরীক্ষা করার কথা জানিয়েছে আইইডিসিআর। ইমার্জেন্সি অপারেশন করতে গেলে যখন বলে যে কোভিড টেস্ট করা দরকার, এটা যেহেতু দ্রুত সময়ে করা যায় সেই জন্য এটা করা উচিত হবে। আর যেহেতু অনেক সেট আপ লাগে না ল্যাবরেটরি, সেহেতু হার্ড টু রিচ এলাকায় যেখানে এখনো পিসিআর করা যায় না সেসব জায়গায় চেষ্টা করা যেতে পারে। নতুন করে প্রশিক্ষণ ও জনবল নিয়োগের ঝামেলা না থাকায় প্রত্যন্ত অঞ্চলেও টেস্ট করা সম্ভব। আরটিপিসিআর এর চেয়ে কম খরচ, সময়ের স্বল্পতা সহ সবচেয়ে বড় সুবিধা হলো প্রায় ১০০% আক্রান্তকে শনাক্ত করার সক্ষমতা রয়েছে জিন এক্সপার্টের। এমার্জেন্সি পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এটাকে প্রথমত কাজে লাগার চেষ্টা করছি। এটি যদি আমরা সক্ষমভাবে করতে পারি তাহলে আমাদের প্রতিটি হাসপাতাল, যারা আমাদের বড় হাসপাতালগুলো আছে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আমাদের এই সক্ষমতাটা অর্জন করতে তারা পারবে এবং আমাদের সহায়ক হতে পারবে। তবে শিগগিরই আরও ৩০,০০০-এর সঙ্গে পরবর্তীতে পর্যাপ্ত রিএজেন্ট আনার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরটিপিসিআর এর চেয়ে খরচ কম, পাশাপাশি এটি খুব দ্রুত সময়ে রিপোর্টটি যেহেতু দিতে পারে, আমার বিশ্বাস সরকার হয়তো এটি উদ্যোগ নেবে যে আরও র্যাপিডলি এই টেস্টটি কিভাবে আরও বাড়ানো যায়। রাজধানীর বিভিন্ন হাসপাতাল সহ জেলা উপজেলায় প্রায় ২৫০ জিন এক্সপার্ট মেশিন রয়েছে, যার মাধ্যমে দিনে অন্তত ৫,০০০ করোনা রোগী শনাক্ত করা সম্ভব। তবে এক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে জিন এক্সপার্ট মেশিনের কার্টেজ দ্রুত আমদানি করার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও ৪৩ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৩৮ জনে। মৃতদের মধ্যে ২৩ জনেরই বয়স ৫১ থেকে ৭০ বছরের মধ্যে। এদিন ১৮,০৯৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩,৮০৯ জন। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
15 থেকে 17,000 নমুনা পরীক্ষা, 3 থেকে 3,500 রোগী শনাক্ত। গত 20 দিন ধরে বাংলাদেশের করোনা পরিস্থিতির চিত্র অনেকটা এমন। এই অবস্থায় রোববার স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় 18,000 নমুনা পরীক্ষা করে 21.05 হারে শনাক্তের সংখ্যা 3,809 জন। 24 ঘন্টায় মৃতের সংখ্যা 43, শনাক্ত বিবেচনায় মৃতের হার 1.26% আর সুস্থতার হার 40.44%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,37,787 জন এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.87%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,409 জন। করোনা চিকিৎসায় দেশের হাসপাতাল পরিস্থিতির বর্তমান অবস্থা তুলে ধরে বুলেটিনে জানানো হয়, দেশের হাসপাতালে সাধারণ শয্যার সংখ্যা 14,348 আর আইসিইউ 421টি। সারা দেশে সাধারণ বেডের সংখ্যা 14,348টি, আইসিইউ বেডের সংখ্যা 421টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 10,866টি। সারা দেশে হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 102টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটর 98টি। এ পর্যন্ত 23,76,000 পিপিই বিতরণ হয়েছে আর বর্তমানে 1,51,000 মজুদ আছে বলেও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে জানানো হয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পানির মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার ঠেকাতে এবার ক্লোরিন থেরাপি কার্যকর করেছে চট্টগ্রাম ওয়াসা। আপাতত পানিতে করোনা ভাইরাস শনাক্ত সম্ভব না হওয়ায় বিশেষ সতর্কতা হিসেবে পানিতে ক্লোরিন মেশানোর মাত্রা বাড়িয়ে দিয়েছে সংস্থাটি। একই সাথে নগরীর 240টি পয়েন্ট থেকে নমুনাও সংগ্রহ করছে তারা। তবে পানিতে মাত্রাতিরিক্ত ক্লোরিনের ব্যবহার স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। সাক্ষাৎকার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ইউরোপের কয়েকটি দেশে পানির মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার ঘটছে। এ তথ্যে কিছুটা নড়েচড়ে বসেছে চট্টগ্রাম ওয়াসা। নগরীতে প্রতিদিন 35 কোটি লিটারের বেশি পানি সরবরাহ করা হচ্ছে 6,000 কিলোমিটার পাইপের মাধ্যমে। নানা ত্রুটি বিচ্যুতির কারণে পানি সরবরাহের পাইপগুলো হয়ে উঠতে পারে করোনা সংক্রমণের অন্যতম মাধ্যম। আর এই অবস্থায় করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ওয়াসা শুরু করেছে ক্লোরিনের অতিরিক্ত ব্যবহার। ক্লোরিনের লিমিট একটু বাড়াই দিচ্ছি। এই জন্য আমরা বাড়াইছি যে যদি কোনো কারণে কোনো কিছু যদি কোনো সমস্যা থাকে সেটা যেন না হয়। ওয়াসা কর্মকর্তারা জানান, আগে প্রতি লিটার পানিতে 0.02 থেকে 0.8% হারে ক্লোরিন মেশানো হতো, কিন্তু করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বর্তমানে শহরের শেষ প্রান্তের পানিতে 0.15 থেকে 0.20% ক্লোরিন নিশ্চিত করা হচ্ছে। ক্লোরিনের মাত্রাটা যেন 0.2 আমাদের এনশিওর হয়। আমাদের একদম লাস্ট ইন ডে রেসিডুয়াল ক্লোরিনটা সেটা আমরা এনশিওর করছি এখন বিভিন্ন পয়েন্ট থেকে, এবং সাথে সাথে আমরা 240টা স্যাম্পলিং করি। বিশেষজ্ঞদের মতে পানিতে ক্লোরিনের অতিরিক্ত ব্যবহার মানবদেহের জন্য ক্ষতিকর, বিশেষ করে চুল এবং ত্বকের ক্ষতি করে এই ক্লোরিন। অথচ চট্টগ্রামের মানুষ খাওয়ার পানি হিসেবে ব্যবহার করছে এই ওয়াসার পানি। অন্যান্য জীবাণু মারার সাথে কোভিডে এখানে আক্রান্ত হবে না কিংবা বিস্তৃত হবে না, সেই বিষয়গুলো আরও কিন্তু গভীর পর্যালোচনার দাবি রাখে। ওয়াসার সরবরাহকৃত পানির মধ্যে 82% হালদা নদী থেকে উত্তোলিত, আর বাকি 18% পানি গভীর নলকূপের মাধ্যমে তোলা হয়। শোধনাগারের এই পয়েন্টে পানির সাথে মেশানো হয় ক্লোরিন সহ অন্যান্য উপকরণ, আর পানিতে ক্লোরিনের মাত্রা স্বাভাবিক রয়েছে কিনা তা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে হয় এখানে দায়িত্বরত প্রকৌশলীদের। ওয়াসার মধ্যনাঘাট পানি শোধনাগার থেকে কমল দে, সময় সংবাদ। সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেট নগরের উপশহর এলাকার অধিকাংশ সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইকরাম। ধন্যবাদ ফয়সাল। আমি আছি সিলেট অঞ্চলের সবচেয়ে অভিজাত এলাকা শাহজালাল উপশহরে। এটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠানের এই আবাসিক এলাকা। এই আবাসিক এলাকার যে 10টি ব্লক রয়েছে, এই 10টি ব্লকেই 10টি ব্লকের মানুষই পানিবন্দী রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গত পরশুদিন যখন সুরমা নদীর পানি বিপদসীমার উপর অতিক্রম করে, তখন থেকেই এই এলাকা পুরোটা পানিতে নিমজ্জিত হয়ে যায়। এই যে এখানে বাংলাদেশ ব্যাংকের স্টাফ কোয়ার্টার রয়েছে, এখানে ভিতরে স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং বাসা বাড়ি রয়েছে। প্রত্যেকটা বাসা বাড়ির মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শুধু এইবার না, এই এলাকাটি যতবারই সুরমা নদীর পানি বিপদসীমার উপর অতিক্রম করে বা বিপদসীমা ছুঁই করে, তখনই এই জায়গাটাতে পানি ভরে যায়। এই এলাকার বাসিন্দারা যারা আছেন বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্নভাবে দাবি দাওয়া তুলে আসছেন যে এই রাষ্ট্রায়ত্ত একটি গৃহায়ণ কর্তৃপক্ষের যদি এই অবস্থা হয়, তারা এই আবাসিক এলাকাটা সুরক্ষা করার জন্য কোনো পদক্ষেপই
এখন পর্যন্ত নেয়নি, কিংবা এই এলাকার যে ড্রেনেজ সিস্টেম, এই এলাকার যে পানি নিষ্কাশনের ব্যবস্থা, তা এই অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে কতটুকু নাজুক অবস্থা। এই অবস্থার এখানকার যারা আছেন তারা সবচাইতে, আমরা বলে থাকি সিলেট বিভাগে সবচাইতে অভিজাত এলাকার মানুষ। এই অভিজাত এলাকার যদি এই অবস্থা হয়, তাহলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষর যে কোন অবস্থার মধ্যে তারা কাজ করে বা কোন অবস্থার মধ্যে তাদেরকে রেখেছে, তারা এই এলাকা বাসিন্দাদের তাই জিজ্ঞাসা। কারণ হচ্ছে গিয়ে এই সুরমা নদীর থেকে এই কাছাকাছি, সুরমা নদীর এখান থেকে দূরত্ব একেবারে কাছে, এবং সুরমা নদীর রক্ষায়, এই উপশহর রক্ষায় কোনো ধরনের বাঁধ কিংবা কোনো ধরনের ব্যবস্থাই এই এত বছর ধরে এই করেনি। এই গৃহায়ণ কর্তৃপক্ষের এই যে আবাসন এলাকা, এইটার 1977 সালের দিকে এই আবাসন স্থাপনাগুলো হয়েছে, এবং 77 সাল থেকে এই আবাসিক এলাকাটা স্থাপন হয়েছে। ধীরে ধীরে এখন 10টি ব্লকে উন্নতি হয়েছে এই আবাসিক এলাকা, কিন্তু উন্নতি যা হয়েছে, মানুষের কাছে এই বিভিন্ন প্লট বিক্রি করা হয়েছে, বিভিন্ন আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু তাদের জন্য যে সুরক্ষা, প্রতিবার পানি আসলেই, প্রতিবার বর্ষা আসলেই এইখানকার মানুষেরা আতঙ্কের মধ্যে থাকে, তারা গৃহবন্দী হয়ে যায়। অনেক বাড়িতে আমরা দেখেছি বাড়ির নিচতলা পর্যন্ত পানি উঠে গিয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ চাচ্ছে এই এলাকার বাসিন্দারা। ফয়সাল, এই ছিল সিলেটের অভিজাত এলাকা শাহজালাল উপশহরের পানিবন্দির সর্বশেষ খবর। সিলেটের শাহজালাল উপশহর থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রায় 25,000 শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক বা বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে সরকার। এছাড়া সব পাটকল এখন থেকে চলবে সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির আওতায়। গতকাল দুপুরে অনলাইনে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বস্ত্র ও পাট মন্ত্রী জানিয়েছেন, শ্রমিকের পাওনা পরিশোধ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। অব্যাহত আর্থিক ক্ষতি নিয়ন্ত্রণ করতে না পেরেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে 30 জুনের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে 1 জুলাই থেকে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন পাটকল শ্রমিকেরা। 2006 সালে বিএনপি জামায়াত জোট সরকারের শাটডাউনের পর একরকম মুখ থুবড়ে পড়েছিল দেশের পাট শিল্প। এরপর খুলনা, রাজশাহী, ঢাকার পাট পল্লীগুলোতে একে একে নিভেছে আশার সবগুলো বাতি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এসেই বন্ধ দরজা খুলে দেয় 19টি পাটকলের, কিন্তু বদলায়নি চিত্র। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো শেষ 10 বছরে মাত্র একবারই দেখেছে লাভের মুখ, আর এই সময়ে লোকসানের পরিমাণও প্রায় 5,000 কোটি টাকা। দেশে বিদেশে পাটপণ্য বিক্রির আয়ও নেমেছে অর্ধেকে। অব্যাহত এই লোকসানের ভার বইতে সরকারকে মাঝে মধ্যেই পড়তে হচ্ছে বিপাকে। লাভজনক না হওয়ার পরও পাট খাতে বাজেট থেকে দিয়ে যেতে হচ্ছে বরাদ্দ। এবার সেই ভারমুক্ত হওয়ার ঘোষণা দিলেন বস্ত্র ও পাট মন্ত্রী। বলেছেন পিপি বাস্তলে এই সমস্ত ব্যাংকে দেনা থাকলে, এই ইলেকট্রিক বিদ্যুতের দেনা থাকলে এসে দিলে কেউ আসবে না, সমস্ত দেনা করে দাও, তখন সবাই আসবে, মুক্ত করে দিয়ে আমাকে দেন, স্বাধীনভাবে ঢুকতে দেন, স্বাধীনভাবে ঢুকে আমি স্বাধীনভাবে নতুন নতুন মেশিন এনে, যাতে করে আধুনিক প্রযুক্তি এনে আমরা এই পাট খাতকে বিশ্বের বাজারে আমরা দখল করতে পারি। বাজেট পাস হওয়ার পরে এই বাজেটে যখন টাকাটা মার্কেটে আসবে, প্রথম শর্টে তাদের অ্যাকাউন্টে যে টাকাটা পাবে, একবারে যে যত টাকা, যে 20 লাখ পাবে 20 লাখ, যে 25 লাখ 30 লাখ, এক চেকে তাদের অ্যাকাউন্টে পেমেন্ট। তারাও তো আমাদের শ্রমিক ছিল, আর যারা কর্মকর্তা আছে তারা আমাদের সব এক টাকা গত 25শে মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের পর শুরু হয়েছে স্থায়ী শ্রমিকদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া। যদিও সংকটকালীন সময়ে এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন অর্থনীতিবিদরা। প্রচুর মানুষ বেকার হয়ে গেছে, তো এই অবস্থায় আসলে আমাদের বেকারত্বের উপরে একটা চাপ সৃষ্টি করবে। যেহেতু নতুন নতুন পাটপণ্যের চাহিদা সৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে এটা কোনো অবস্থাতেই আসলে সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়, এবং আসলে সরকারের আবার নতুন করে চিন্তা করা উচিত। আর পাটকল বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়ে বিক্ষুব্ধ খুলনা অঞ্চলের শ্রমিকরা দিলেন কঠোর আন্দোলনের হুমকি। আমাদের টাকা পয়সা দিয়ে যেন বন্ধ করে, আমাদের টাকা পয়সা না দিয়ে আমরা বন্ধ করতে দেবো না। মহামারীর ভিতরে আমরা সাধারণ শ্রমিক এখন কোথায় যাই উঠবো? যদি সরকার মিল বন্ধ করার সিদ্ধান্ত বাতিল না করেন, শ্রমিক কর্মচারী পরিবার পরিজন নিয়ে স্ব মিল গেটে আমারও অনশন পালন করিতে আমরা বাধ্য হব। রাষ্ট্রায়ত্ত 26টি পাটকলের স্থায়ী শ্রমিকের সংখ্যা প্রায় 25,000। চুক্তির ভিত্তিতে কর্মরত আরও প্রায় 26,000 শ্রমিক। 2013 সাল থেকে এ পর্যন্ত প্রায় 9,000 শ্রমিক অবসরে গেছেন। অর্থ সংকটে তাদের অবসর ভাতাও এখন পর্যন্ত দিতে পারেনি সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।
বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে দেশজুড়ে চলমান গ্রাহক অসন্তোষের মাঝে রাজধানীর একাংশ ও নারায়ণগঞ্জে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ডিপিডিসির অনলাইন গণশুনানিতে নতুন কোনো বার্তা দিতে পারেননি সংস্থাটির কর্তারা। গতরাতে এক গণশুনানিতে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক উদ্ভূত পরিস্থিতির জন্য ক্ষমা চেয়ে বলেন 7 দিনের মধ্যেই সব সমস্যার সমাধান করা হবে। এ সময় তিনি গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার না করতে সংশ্লিষ্টদের হুঁশিয়ারি দেন। আমাদের অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি, ক্ষমা চেয়েছি। আমি ফেসবুক থেকে আরম্ভ করে সকল মিডিয়ায় আমি দুঃখ প্রকাশ করেছি এবং আজকেও আমি আবার সবিনয়ে দুঃখ প্রকাশ করছি। আমার একটা মেসেজ গ্রুপ আছে, তাদেরকে লিখিত থেকে আরম্ভ করে একই সাথে আমাদের সভাতে বলেছি এবং ডিপিডিসির যে সমস্ত সার্কুলার বা দপ্তরাদেশ হয় সেগুলোতে আমি বলেছি। এখন আমি এটুকু বলতে পারি, যদি এরকম প্রমাণ থাকে কোনো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার করে, এখানে সবাই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছো, শুনে রাখো, এর পরবর্তীতে আর কোনো প্রকারে কিন্তু এটা ছাড় দেওয়া হবে না, কোনো প্রকারে না। করোনা ভাইরাসের বিস্তারে বাড়ছে আতঙ্ক, সঙ্গে যোগ হয়েছে মানসিক স্বাস্থ্য ঝুঁকি। অতিরিক্ত মানসিক চাপ থেকে হতাশা, বিষণ্ণতা আর অবসাদে সব বয়সী মানুষ, কেউ বা ভুগছেন আচরণগত সমস্যায়। মনোবিদরা বলছেন বিশাল জনগোষ্ঠীর মনোজগতের বিপর্যয় ব্যক্তিজীবনকে করতে পারে বিপর্যস্ত। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত মানসিক স্বাস্থ্য। মনস্তাত্ত্বিক সুরক্ষা এখনো উপেক্ষিত থাকায় মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে সব বয়সী মানুষ। দাম্পত্য কলহ, পারিবারিক অনিশ্চয়তা, অর্থনৈতিক টানাপোড়েন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি, সবকিছুর মিলিত ফল একরাশ ক্লান্তি আর অবসাদ। আর তা ক্রমশ রূপ নিচ্ছে হতাশা, বিষণ্ণতা আর ক্রোধে। হাজব্যান্ড ওয়াইফ মারামারি বলতে কি ঝগড়াঝাটি এইটুক তো হয়। কোনো না কোনো কারণে ছোটখাটো অশান্তি শুরু হয়ে যায়, রাগারাগিও শুরু হয়ে যায়। পারিবারিক সম্পর্কের অবনতি শুধু নয়, পরিবারের সদস্যদের করোনা সংক্রমণের ভয়, আক্রান্ত ব্যক্তির চিকিৎসা পাওয়া নিয়ে শঙ্কা, দীর্ঘ জটে একাডেমিক জটিলতা, ভবিষ্যৎ চাকরি পাওয়া নিয়ে হতাশা। বদ্ধ ঘরের বন্দিত্বের চিহ্ন কারো কপালের ভাঁজে, কারো গলার ঝাঁজে, কারো আবার তিরিক্ষে মেজাজে। 15টা টিউশনি করতাম, আর বর্তমানে মাত্র 3টা টিউশনি আছে। এখন তো কোনো কাজই নেই, এখন টেনশনটাই মূলত কাজ। এমনি করোনা মানসিক সমস্যা, বাবা মারা গেছে আরেকটা মানসিক সমস্যা, একা মাকে নিয়ে থাকি আরেকটা সমস্যা। যাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করি তারা অত্যন্ত দুশ্চিন্তায় আছি, পরিবারকেও বলতে পারছি না, নিজেকেও নিজে সহ্য হচ্ছে না। 14 মে প্রকাশিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা সমীক্ষা বলছে, বর্তমান সময়ে 91% মানুষ কোনো না কোনো কারণে মানসিকভাবে উদ্বিগ্ন। মনোবিদরা বলছেন, ঘরের বাড়তি কাজে নিরানন্দ সময় আর পারিবারিক কলহে দুর্বিষহ সময় কাটছে ঘরে থাকা নারীদের। সংসারের সমস্ত কিছু দায়ভার নিজের কাঁধে না দিয়ে এটা যদি একটু ডিস্ট্রিবিউট করা যায়, মহিলাদের এই মানসিক চাপ মোকাবেলাটাতে অনেক হলেও সাহায্য করে। যারা শিশু, যারা তরুণ, যারা ঘরে আছেন এবং যারা একটু বয়োবৃদ্ধ প্রবীণ, তাদের প্রত্যেকেই মানসিক স্বাস্থ্যের ঝুঁকিতে রয়েছেন। মানসিক স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিজেকে উজ্জীবিত রাখার পথ নিজেকেই খুঁজে নিতে হবে, পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞদের। বাংলাদেশ ও পৃথিবী থেকে করোনা ভাইরাস মহামারী একদিন চলে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালীন মানসিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে না পারলে করোনা ভাইরাস মহামারী শেষে দেখা দিবে মানসিক স্বাস্থ্যের মহামারী। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও দেশীয় পদ্ধতিতে বিপুল সংখ্যক ষাঁড় মোটাতাজাকরণ চলছে সিরাজগঞ্জে। তবে করোনা প্রভাবে গোখাদ্য সহ অন্যান্য উপকরণের দাম বাড়ায় লোকসানের পাশাপাশি গরুর সঠিক দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। জেলার প্রাণী সম্পদ অফিস বলছে, লোকসান পুষিয়ে নিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তারা। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। প্রতি বছরই ঈদুল আজহাকে সামনে রেখে জেলার সদর শাহজাদপুর, উল্লাপাড়া সহ বেশ কয়েকটি উপজেলাতে ব্যাপকভাবে ষাঁড় মোটাতাজাকরণ করা হয়। এবছরও প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস, খড়, ভুসি, ভাত, খোল ও কিছু ভিটামিন খাইয়ে ষাঁড় মোটাতাজাকরণ করছেন গোখামারিরা। তবে করোনার প্রভাবে গবাদি পশুর খাদ্য ও ঔষধের মূল্য বৃদ্ধিতে ব্যয় বেড়েছে কয়েক গুণ। পাশাপাশি করোনার কারণে কাঙ্ক্ষিত দাম ও বিক্রি নিয়ে শঙ্কায় তারা। গত বছরের তুলনায় এবার আরও আমরা অনেক গরু খামারে তোলা হয়েছে, কিন্তু সামনে ঈদে আমরা দাম পাবো কিনা এখনো এই করোনার পরিস্থিতিতে বলতে পারতেছি না। দীর্ঘ 1 বছর ধরে লালন পালন করা হচ্ছে, এদের অনেক খরচ বেড়ে গেছে, যে এই মহামারীর জন্য কি হবে
আল্লাহ ছাড়া কেউ জানে না। লোকসানের হাত থেকে রক্ষায় সহজ শর্তে ঋণের পাশাপাশি সরকারি সহায়তার দাবি জানান খামার মালিকরা। গুড়া ভুসি নালি খোল এগুলার দাম বেশি, কিন্তু গরুর দাম কম হিসাবে সেক্ষেত্রে গরুর দাম গরু বেচে লাভ হবো না। আমাদের একটাই দাবি যে আমাদের ফার্মকে যদি সরকার আমাদের নজর দেয় তাহলে আমরা একটু বাঁচি। করোনাকালীন সময়ে খামারিদের লোকসান পুষিয়ে নিতে প্রাণী সম্পদ অধিদপ্তর ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছেন বলে জানালেন এই কর্মকর্তা। মাঠে ভ্যাকসিন কার্যক্রম এবং প্রশিক্ষণ আমরা প্রায় কমপ্লিট করে ফেলেছি। তো সুতরাং আমরা আশা করছি সামনে ঈদুল আজহাতে আমাদের গবাদি প্রাণীর কোনো সমস্যা হবে না। জেলায় ঈদুল আজহা উপলক্ষে প্রায় 2,35,000 গবাদি পশু মোটাতাজাকরণ করা হচ্ছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সকালের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মাত্র 45 মিনিটে যক্ষ্মা শনাক্তের মেশিনে মিলছে করোনা পরীক্ষার নির্ভুল ফল। কয়েকটি হাসপাতালে টেস্ট শুরু, পরিসর বাড়াতে পর্যাপ্ত রিয়েজেন্ট আমদানির আশ্বাস। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পানিতে ক্লোরিন মেশানোর মাত্রা বাড়ালো চট্টগ্রাম ওয়াসা। স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে শঙ্কা বিশেষজ্ঞদের। বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে 7 দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস ডিপিটিসির। জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। রাষ্ট্রায়ত্ত নয়, পাতকল চলবে সরকারি বেসরকারি যৌথ ব্যবস্থাপনায়। 25,000 শ্রমিকের পাওনা পরিশোধে প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন পাটমন্ত্রী। অনশনের হুঁশিয়ারি। এবং তথ্য গোপন করে করোনা ভাইরাস নিয়ে ইতালিতে প্রবেশ বাংলাদেশিদের, বাড়ছে কমিউনিটি সংক্রমণ। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।